নমস্কার। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি নিয়ে আলোচনা করছিলাম। তো আগের দিন আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি সেটা আলোচনা করেছি। আজকে আমরা জানবো যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যে দুটো ক্যাটাগরি আছে, নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি, এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখুন। জিডিপি আমরা আগের দিন এক্সপ্লেন করেছি যে জিডিপি হচ্ছে টোটাল গুডস এবং সার্ভিস যেটা এক্সিকিউট হয়েছে কোনো একটা কান্ট্রির, সেইটার দুটো ইয়ারের মধ্যে ডিফারেন্সই হচ্ছে জিডিপি গ্রোথ। এবং জিডিপি হচ্ছে টোটাল গুডস এবং সার্ভিস ইনক্রিজড, টোটাল গুডস এবং সার্ভিস এক্সিকিউটেড, এবং টোটাল গুডস এবং সার্ভিসের যে ভ্যালু সেটা কতটা পরিমাণে ইনক্রিজড হয়েছে আগের বছরের তুলনায়, সেটাই হচ্ছে আগের ফিনান্সিয়াল ইয়ারের থেকে জিডিপি গ্রোথ। তো গুডস এবং সার্ভিস, যেটা আমরা টোটাল যে ভ্যালু, সেটা তো বছরের পর বছর আপনাদের ধারণা হতে পারে যে বছর পর বছর তো এটা তো বাড়বেই, কারণ গুডস এবং সার্ভিসের তো প্রাইস বাড়ছে, ভ্যালু তো বাড়ছে, কারণ ইনফ্লেশনের জন্য। ইনফ্লেশন যদি থাকে তাহলে যে প্রোডাক্ট বা যে গুডস আমরা ফিনান্সিয়াল ইয়ার FY25-এ যে দামে পেয়েছি, ফিনান্সিয়াল ইয়ার FY26-এ তো সেই দামে পাচ্ছি না, তার থেকে বেশি দামে পাচ্ছি। সার্ভিস, আমাদের হসপিটালের যে বিল, আমরা যদি FY25-এ সেম রোগের ট্রিটমেন্টের জন্য FY25-এ যে খরচাটা হবে, FY26-এ তো তার থেকে বেশি খরচা হচ্ছে। তাহলে টোটাল যে গুডস এবং সার্ভিস এক্সিকিউট হয়েছে তার যে ভ্যালু, সেটা FY25-এ যা হবে, FY26-এ তো টোটাল গুডস এবং সার্ভিসের যে ভ্যালু তার থেকে তো বেশি হবে, সেটা তো এমনিই বেশি হচ্ছে। তাহলে জিডিপি তো গ্রোথ এমনিই হয়ে যাচ্ছে। তো এটা খুব একদম সঠিক আপনাদের ধারণা, এবং এটাই এক্স্যাক্টলি হয় যে গুডস এবং সার্ভিস যদি আমি টোটাল ভ্যালু দেখি আগের ফিনান্সিয়াল ইয়ারের থেকে, সেটা অবশ্যই বাড়বে, এবং দ্যাট বিকজ অফ ইনফ্লেশন, যেহেতু ইনফ্লেশন আছে। এবং FY25-এর শেষে যেটা আরবিআই একটা গাইডেন্স দিয়েছিল যে ইনফ্লেশন 3 থেকে 4% হবে, আমাদের ভাগ্য ভালো যে ইন্ডিয়ার ইনফ্লেশন অনেকটা কন্ট্রোলড হয়েছে, এবং সেটা এখন 2.2 থেকে 2.2%-এর মধ্যে আছে। এবং কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী এটা 2.2% ইনফ্লেশন আছে, এবং এইটার ক্ষেত্রে ফুড ইনফ্লেশন লাস্ট কোয়ার্টারে তো অনেকটাই কমে গেছে, 1-এর থেকেও নিচে আছে। এবং রুরাল এরিয়ায় যে ইনফ্লেশন সেটা 0.33% সামথিং, আরবান এরিয়ায় একটু বেশি, আরবান এরিয়ার ক্ষেত্রে এটা হয়তো 1.5%-এর কাছাকাছি আছে। তো এইটা কমে গেছে। তো এইটা মানে সবসময় তো এরকম মডারেট থাকে না, ইন্ডিয়ার ইনফ্লেশন তো সবসময় 3 থেকে 4% তো অনায়াসেই হতে পারে। তো FY25-এর যা আমার জিডিপি দেখাবে, FY26-এর তো তার থেকে তো মিনিমাম 3-4% তো বেশি হবেই, এবং সেটা বিকজ অফ ইনফ্লেশনারি এফেক্ট। তো ইনফ্লেশনের জন্য এফেক্টে জিডিপির গ্রোথ যেটা হচ্ছে, সেইটা কি আমাদের রিয়েল ইকোনমিক গ্রোথকে ইন্ডিকেট করে? একদমই না। ইনফ্লেশনের জন্য যে গ্রোথ, সেটা আমাদের রিয়েল জিডিপি বা রিয়েল ইকোনমিক গ্রোথকে কোনোভাবেই ইন্ডিকেট করবে না। এইটা ইন্ডিকেট করে রিয়েল জিডিপি। ইনফ্লেশনের জন্য যেটা আমাদের জিডিপি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, যে গুডস অ্যান্ড সার্ভিস আগের ফিনান্সিয়াল ইয়ার থেকে গুডস অ্যান্ড সার্ভিস এই ফিনান্সিয়াল ইয়ারে যতটা বাড়লো, ইনফ্লেশনের এফেক্টে দাম মূল্য বৃদ্ধির জন্য যতটা বাড়লো, এইটাকে আমরা বলি নমিনাল জিডিপি। নমিনাল জিডিপি ইনফ্লেশনের এফেক্টটাকে নিয়ে হচ্ছে নমিনাল জিডিপি, এবং ইনফ্লেশনের এফেক্ট যদি আমি বাদ দিই, এবং যে জিডিপিটা পাবো সেটা হবে রিয়েল জিডিপি। এবং রিয়েল জিডিপি ইন্ডিকেট করবে কোনো একটা দেশ বা কোনো একটা রাজ্য কতটা ডেভেলপমেন্ট হলো, কতটা গ্রোথ হলো, কতটা ইকোনমিক গ্রোথ হলো। তো দুটোর মধ্যে ডিফারেন্স আমি যেটা বললাম সেটা হচ্ছে মেনলি ইনফ্লেশন। ইনফ্লেশন মূল্যবৃদ্ধি একটা করবে মূল্যবৃদ্ধি সমেত, আর একটা করবে মূল্যবৃদ্ধি ছাড়া। নমিনাল জিডিপি মূল্যবৃদ্ধি নিয়ে, ইনফ্লেশন নিয়ে এফেক্ট করবে, এবং যখন রিয়েল জিডিপি হবে সেখানে ইনফ্লেশন এবং মূল্যবৃদ্ধির এফেক্টটাকে বাদ দিয়ে যে জিডিপি গ্রোথ সেইটাকে আমরা ধরবো। তো সংক্ষেপে বলতে গেলে, যে আগের ফিনান্সিয়াল ইয়ারে যে গুডস অ্যান্ড সার্ভিস টোটাল যে এক্সিকিউট হয়েছে, তার যে ভ্যালু এই ফিনান্সিয়াল ইয়ারে যে টোটাল গুডস এবং সার্ভিস এক্সিকিউট হয়েছে, তার দুটো ভ্যালুর মধ্যে ডিফারেন্সই হচ্ছে আমাদের নমিনাল জিডিপি। কিন্তু যদি আমি গুডস এবং সার্ভিসের যদি নাম্বারটা দেখি, শুধু নাম্বারটা দেখি, যেমন FY25-এ টোটাল যে গুডস এবং সার্ভিস যেটা এক্সিকিউট হয়েছে সেই নাম্বার, এবং মাল্টিপ্লাইড বাই
প্রাইস অ্যাট দ্যাট টাইম, অর্থাৎ FY25 এর সময় সেই গুডস এবং সার্ভিসের যে প্রাইসটা ছিল সেটা দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে যে জিডিপিটা বেরোলো, FY25 এর যে জিডিপি বেরোলো, এবার আমি করব কি, তার সঙ্গে ডিফারেন্স কোনটা করব, তার সঙ্গে ডিফারেন্স করব FY26 এ সেই গুডস এবং সার্ভিসের টোটাল এক্সিকিউটেড যে নাম্বার ইনটু মাল্টিপ্লাইড বাই কিন্তু FY26 এর প্রাইসটা দিয়ে মাল্টিপ্লাই করবো না, সেটা মাল্টিপ্লাই করব FY25 এর প্রাইসটা দিয়ে, অর্থাৎ যে প্রাইসটা ইনফ্লেশন এফেক্ট হওয়ার আগে যে প্রাইসটা ছিল সেটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি এবং দুটোর মধ্যে যদি ডিফারেন্স বার করি, তাহলে যে জিডিপির গ্রোথটা পাবো সেটা হচ্ছে রিয়াল জিডিপি গ্রোথ, এবং এটাই ইন্ডিকেট করবে আমাদের ইকোনমি কতটা গ্রো করেছে, কতটা ডেভেলপ করেছে। তো রিয়াল জিডিপি এবং নমিনাল জিডিপি আশা করছি বোঝাতে পেরেছি। এইটা খুব সহজেই আমরা বুঝতে পারবো রিয়াল জিডিপি এবং নমিনাল জিডিপির মধ্যে ডিফারেন্স কতটা এবং ইনফ্লেশনারি এফেক্ট কতটা, সেইটা একটা ফ্যাক্টর দিয়ে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। সেটা হচ্ছে জিডিপি ডিফ্লেটার ফ্যাক্টর। জিডিপি ডিফ্লেটার যদি আমি জানি, তাহলে আমি কতটা নমিনাল জিডিপি এবং রিয়াল জিডিপির মধ্যে তফাৎ এবং ইনফ্লেশনারি এফেক্ট কতটা সেটা আমরা অনায়াসেই বুঝতে পারবো। এটার ফর্মুলা হচ্ছে জিডিপি ডিফ্লেটার এটার একটা ফর্মুলা যেটা হচ্ছে 1 প্লাস জিডিপি ডিফ্লেটার যদি আমি করি ইকুয়াল টু 1 প্লাস নমিনাল জিডিপি ইন্টু 1 প্লাস নমিনাল জিডিপি ডিভাইডেড বাই 1 প্লাস রিয়াল জিডিপি। তাহলে দেখুন, এই যে রিয়াল জিডিপি আর নমিনাল জিডিপির মেনলি যে রেশিওটা, অর্থাৎ নমিনাল জিডিপি রিয়াল জিডিপির থেকে যত বেশি হবে তত কিন্তু এই জিডিপি ডিফ্লেটার বাড়বে, অর্থাৎ ইনফ্লেশনারি এফেক্ট বাড়বে। রিয়াল জিডিপি এবং নমিনাল জিডিপির মধ্যে যত বেশি ডিফারেন্স হবে, আমাদের মূল্য বৃদ্ধি বা ইনফ্লেশনারি এফেক্টটাও কিন্তু তত বেশি হবে। এবার আমি একটা এক্সাম্পল নিয়ে এটা আপনাদেরকে বোঝাই। দেখুন, আরবিআই এর লেটেস্ট যা গাইডেন্স আছে সেই হিসেবে FY26 এর এন্ডে ইন্ডিয়ার জিডিপি রিয়াল জিডিপি 7.2% গ্রো করার কথা, এবং এটা যেটা FY26 এর শুরুতে আরবিআই একটা গাইডেন্স দিয়েছিল যে এটা 7.4 এর কাছাকাছি থাকবে, এবং তারপরে আরবিআই তার গাইডেন্স কমিয়েছিল, কারণ হচ্ছে বিভিন্ন এফেক্ট এলো, যে ট্রাম্পের ট্যারিফ এফেক্ট, অমুক তমুক এই সমস্ত করে আমরা সবাই ভয় পেয়ে গেলাম যে ইন্ডিয়ার যে জিডিপি আমরা প্রজেকশন করেছিলাম, এস্টিমেট করেছিলাম, সেটা হয়তো আসবে না। কিন্তু তারপরে আবার ইন্ডিয়া বেশ কিছু ভালো ইনিশিয়েটিভ নিল এবং গ্লোবাল ইকোনমিক সিনারিও চেঞ্জ হয়ে গেল। ইন্ডিয়া কি অ্যাকশন নিল, যেমন ইনকাম ট্যাক্স কাট করলো, জিএসটি কাট করলো, আরবিআই রেপো রেট কাট করলো, ইনফ্লেশন মোটামুটি কমের দিকে থাকলো, ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল হলো, ইউএস ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেড ডিল হলো। তো এই সমস্ত কারণে ইন্ডিয়ার জিডিপি কিন্তু গ্রো করলো, এবং ইন্ডিয়ার জিডিপি এখন যেটা প্রজেকশন FY26 এর এন্ডে 7.2% হওয়ার কথা গ্রোথ রিয়াল জিডিপি, এবং নমিনাল জিডিপির যে গ্রোথ সেটা 8% হওয়ার কথা। তো 8 আর 7.2, এবং এইটা ইনফ্লেশন কমেছে বলে, ইনফ্লেশন ফার্স্টে 3 থেকে 4% কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ইনফ্লেশন হওয়ার কথা ছিল, এবং সেটা কিন্তু এখন কমে সেটা 2 থেকে 2.2% হয়ে গেছে, এবং সেটা আরো কমার কথা। তো এই ইনফ্লেশনারি এফেক্ট অনেক কমে যাওয়ার দরুন কিন্তু আমাদের যে নমিনাল জিডিপি সেটা 8% আমরা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু প্রজেক্টেড ছিল 9 থেকে 10%, যেহেতু ইনফ্লেশনারি এফেক্ট কমে গেছে তাই এটা 8%। তাই রিয়াল জিডিপি হচ্ছে 7.2% আমাদের FY26 এর এন্ডে অ্যাজ পার প্রজেকশন, এবং নমিনাল জিডিপি হচ্ছে 8%। তাহলে রিয়াল জিডিপি আমি যদি দেখি, রিয়াল জিডিপি হচ্ছে 7.2%। 7.2% মানে হচ্ছে 7.2 ডিভাইডেড বাই 100, মানে 0.072। আর নমিনাল জিডিপি 8%, মানে হচ্ছে 8 ডিভাইডেড বাই 100, মানে 0.08।
তাহলে এই দুটো যদি আমি ভ্যালু এখানে পুট করি, এইখানে আমি বসালাম নমিনাল জিডিপি 0.08, এইখানে আমি বসালাম 0.072। এইটা যদি আমি করি তাহলে এই 1+ জিডিপি ডিফ্লেটার, এই টার্মটা আমার হবে 1+0.08 ডিভাইডেড বাই 1+0.072। এইটা আমরা ক্যালকুলেট করে দেখি কত আসছে। ক্যালকুলেট করে যদি দেখতে হয়, 1+ মানে 1.08 ডিভাইডেড বাই 1.072, এটা কাছাকাছি আসছে 1.0075, এইটা এটা তো 1.0075। তাহলে জিডিপি ডিফ্লেটার আমার বেরোলো, ওয়ানটা এদিকে চলে গেল, 1.0075 মাইনাস 1 মানে 0.0075, 0.0075, এটা আমার বেরোলো। ওকে, তো এইটা আমার জিডিপি ডিফ্লেটার বেরোলো। তাহলে এইটা আমি যদি এটার সঙ্গে 100% মাল্টিপ্লাই করি তাহলে এটা বেরোবে 0.75%। এইটা আমার জিডিপি ডিফ্লেটার। তাহলে জিডিপি, নমিনাল জিডিপি এবং রিয়াল জিডিপির যে রেশিও, সেইটা অনেকটা ইন্ডিকেট করে যে আমাদের ইনফ্লেশন এফেক্ট কত, ইনফ্লেশনারি এফেক্ট কত। তা এই জিডিপি ডিফ্লেটার যত বেশি হবে, তার মানে কি রিয়াল জিডিপির থেকে নমিনাল জিডিপি আরো বেশি হবে এবং ইনফ্লেশনের এফেক্টটাও কিন্তু আরেকটু বেশি হবে। ইনফ্লেশনের এফেক্ট বেশি হওয়া মানে হচ্ছে নমিনাল জিডিপি আর রিয়াল জিডিপির থেকে বেশি হওয়া। এবং দেখুন ইন্ডিয়ার রিয়াল জিডিপি কিন্তু 7.2% বলছে, যেহেতু ইনফ্লেশনের এফেক্ট কম, রিয়াল জিডিপি নমিনাল জিডিপির কাছাকাছি আছে এবং রিয়াল জিডিপি গ্রো করবে 7.2%। এটা কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, ইন্ডিয়া ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, এবং 7.2% হারে যদি আমার FY26 এর এন্ডে ইন্ডিয়ার রিয়াল জিডিপি গ্রো করে, সেটা ইন্ডিয়ার ইকোনমির জন্য বিশাল বুস্ট। এবং এই সমস্ত যে এফেক্ট, এই যে ইনকাম ট্যাক্স কাট, জিএসটি কাট, ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল, ইউএস ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেড ডিল, সমস্ত কিছুর এফেক্ট কিন্তু ইন্ডিয়ার জিডিপিতে পড়ছে এবং রিয়াল জিডিপি 7.2% হারে গ্রো করছে। চায়নায় যেখানে 4.5 থেকে 4.8% রিয়াল জিডিপি, চায়নার রিয়াল জিডিপি এবং নমিনাল জিডিপি কাছাকাছি থাকে, কারণ চায়নার ইনফ্লেশন যে ডেটা সেটা সঠিক নয়, চায়না সেটা প্রোভাইড করতে পারে না। কিন্তু চায়নার রিয়াল জিডিপি সবসময় প্রডিউস করে, রিয়াল জিডিপির ডেটা সবসময় সেটা সবাইকে দেয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অনুযায়ী, ফান্ডের রিপোর্ট অনুযায়ী, IMF এর রিপোর্ট অনুযায়ী। কিন্তু চায়নার রিয়াল জিডিপি 4.5 থেকে 4.8% FY26 এর এন্ডে। সুতরাং চায়না ওই হারে গ্রো করছে, ইন্ডিয়া 7.2% হারে গ্রো করছে, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। এবং এই যে এত বড় ইকোনমি হওয়ার পরেও, ইন্ডিয়া যে থার্ড হাইয়েস্ট ইকোনমি হওয়ার পরেও যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই ভালো। এবং এই জিডিপি হারে গ্রো করতে থাকলে, যেটা FII ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যেটা ইন্ডিয়া থেকে বেরিয়ে গেছিল, তারা কিন্তু ইন্ডিয়ায় আবার ফেরত আসবে এবং ব্যাপক হারে কিন্তু ইন্ডিয়া শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে। এবং আমরা যে 1.5 বছর ধরে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আছি, তারা যে এই বুল মার্কেট থেকে যে বিয়ারিশ সাইকেল, এত বড় বিয়ারিশ সাইকেল আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এন্ড হতে চলেছে যদি FII-রা আবার ইনভেস্ট করতে থাকে এবং ইন্ডিয়া যদি এরকম 7.2% রিয়াল জিডিপি গ্রোথ মেনটেন করতে পারে, তাহলে এটা কিন্তু একটা বড় অপরচুনিটি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা। কারণ হয়তো FII এসে আবার ইন্ডিয়ার শেয়ার মার্কেটে বুল মার্কেট শুরু করতে পারে। তো আমি মোটামুটি জিডিপি ডিসকাস করলাম, নমিনাল জিডিপি, রিয়াল জিডিপির দুটো কাকে বলে তার ডেফিনেশন ডিসকাস করলাম, কখন তারা একে অপরের থেকে আলাদা হয় এবং কখন নমিনাল জিডিপি রিয়াল জিডিপির থেকে বেশি হয়, কম হয়,
এবং ইনফ্লেশনারি এফেক্টটা কিভাবে পড়ে সেটা আমি ডিসকাস করলাম। এবার আপনাদের ধারণা হতে পারে তাহলে এই যে জিডিপি ডিফ্লেটার অর্থাৎ 0.75%, এটাই কি তাহলে আমাদের ইনফ্লেশন? না, এটার সঙ্গে ইনফ্লেশনের সম্পর্ক নেই। এটা ইনফ্লেশন ইন্ডিকেট করছে এটা যত বেশি হবে ইনফ্লেশন বাড়বে, কিন্তু অ্যাকচুয়াল ইনফ্লেশন আমাদের কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী হয়। অর্থাৎ আমাদের যে কনজিউমার যে প্রাইস, কনজিউমার যে প্রোডাক্টগুলো কনজিউম করছে, আমাদের দেশের ভারতীয়রা যেসব প্রোডাক্টগুলো কনজিউম করছে তার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কিন্তু ইনফ্লেশন ক্যালকুলেট হয়। আর এটা হচ্ছে ওভারঅল মানে টোটাল গুডস অ্যান্ড সার্ভিস যেটা প্রডিউস হয়েছে ইন্ডিয়ায় সেটার ওভারঅল কতটা ইনফ্লেট করেছে, ইনফ্লেশনের এফেক্ট হচ্ছে সেটা। তো সেটা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মধ্যে একটু ডিফারেন্স আছে। কনজিউমার প্রাইস ইন্ডেক্স টোটাল গুডস অ্যান্ড সার্ভিসের ওপর বিচার্য নয়। কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে শুধুমাত্র কনজাম্পশনের ওপর, শুধুমাত্র যে প্রোডাক্ট এবং যে সার্ভিস কনজিউম হচ্ছে সেই প্রোডাক্টের ওপর। তা আমি আগের দিনই ডিসকাস করেছিলাম জিডিপি মানে হচ্ছে কনজাম্পশন প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস ইনভেস্টমেন্ট প্লাস হচ্ছে নেট এক্সপোর্ট, সি প্লাস জি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম যেটা ডিসকাস করেছিলাম। এই টোটাল জিডিপির মধ্যে শুধুমাত্র এই সি কনজাম্পশনের উপর কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ ইনফ্লেশনটা ক্যালকুলেট হয়। তো অ্যাকচুয়াল যখন আমরা ইনফ্লেশন দেখব মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী শুধুমাত্র সি এর এগেনস্টে অর্থাৎ কনজাম্পশনের এগেনস্টে ভারতীয়রা যে পরিমাণ কনজাম্পশন করছে, কনজাম্পশনের যে গুডস এবং সার্ভিস সেটা কতটা প্রাইস বাড়ছে সেটাই হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ইনফ্লেশন। তো সেই ইনফ্লেশন এবং এই ইনফ্লেশনের একটা ডিফারেন্স এই কারণে রয়ে যায়। তো এই মোটামুটি আমি ডিসকাস করলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।